পুরো পর্যালোচনা বৈঠক রাজ্যের পুরসভাগুলি তাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে, মানে চেয়ারম্যান অথবা যেখানে মেয়র সেখানে রাজ্যকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যালোচনা বৈঠক আজ নবান্নে। সে বৈঠকে নাম ধরে ধরে পুরসভার এবং রাজনৈতিক নেতাদের, সব রাজনৈতিক নেতা যে পুরসভাগুলির মাথায় বসে আছেন বা পরিচালনা করছেন এমনটা নয়। যেমন সুজিত বসু, তিনি কাগজে কলমে কোনো পুরসভা তো চালাচ্ছেন, তিনি রাজ্যের মন্ত্রী, কিন্তু পুরসভাগুলোতে এমন নেতাদের কি ভূমিকা, কেউ বিধায়ক, কেউ মন্ত্রী, কেউ লোকাল ডাক সাইটে ডাকাবুকো তৃণমূল নেতা, তারা কে কোথায় কি করছেন, মানে বলা ভালো কিভাবে দুর্নীতি করে কোন পুরসভাতে কিভাবে ঘুম ধরিয়ে দিয়েছেন, তার যেন একটা সালতামামি করতে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করতে করতে কখনো ক্ষুব্ধ, কখনো হতাশ, কখনো অসহায় দেখিয়েছে মুখ্যমন্ত্রীকে। তার কারণ তিনি বোধহয় এই সাংবাদিক বৈঠক করতে করতে ভুলে গিয়েছিলেন যে তিনি আসলে সব কিছুর মাথা। রাজ্যের পুরমন্ত্রী, তাকে রিপোর্ট করেন পুলিশ মন্ত্রী, তিনি নিজে। তাই দুর্নীতির দায় কেউ গ্রেফতার হচ্ছে না কেন, এটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দিকেই 5টা আঙুল ঘোরানো উচিত, কারোর দিকে একটা আঙুল তোলার আগে। তার কারণ তারই রাজ্যের পুলিশ, তিনি পুলিশ মন্ত্রী, তিনি পুরমন্ত্রীর রিপোর্ট নেন। এবং সর্বোপরি আমরা জানি রাজ্যে সরকারি প্রশাসনের জলটিও নড়ে না, পাতাটিও নড়ে না মমতা বন্দ্যোপাধ্যায়কে না জিজ্ঞাসা করে বা তিনি না বললে। তাহলে কি ধরে নেব যে পুরসভাগুলোতে সরকারি জমি বেদখল হয়ে যাওয়া, জবরদখল হয়ে যাওয়া, বেসরকারি হাতে চলে গিয়ে বহুতল হয়ে এমনকি বিক্রি পর্যন্ত হয়ে যাওয়া, যা যা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এগুলো কোনোটা তিনি জানতেন না? তাহলে তো বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসেবে 13 বছর ধরে মুখ্যমন্ত্রী হিসেবে ভয়ঙ্কর ব্যর্থ একজন মুখ্যমন্ত্রী, যিনি তার রাজকোষের চুরিটা ঘটে যাচ্ছে এটা পর্যন্ত জানতে পারছেন না। চুরি ধরা বা চোর ধরা তো অনেক অনেক পরের কথা। আমার আজকের বিতর্ক শুরু করবার আগে আমার মনে হয় মুখ্যমন্ত্রী একের পর এক বক্তব্য আগে আপনাদের সামনে তুলে ধরা। একেবারে প্রথমে যাতে আপনাদের সকলের গা জ্বালা করে, দিনের বেলায় যখন রাস্তায় স্ট্রিট ল্যাম্প জ্বলতে দেখি অথবা পুরসভার কল থেকে যখন অঝরে জল পড়ে যেতে দেখি, ঠিক আমাদের যা মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রীরা মনে হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, এতদিন পরে কেন? আজ পুরো পর্যালোচনা বৈঠকে একেবারে শুরুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল আর বিদ্যুতের অপচয় নিয়ে, আর সেই অপচয়ের টাকাটা কোথা থেকে আসে, যে ন্যায্য প্রশ্নটা অনেক দিন আগে মুখ্যমন্ত্রীর সর্বসমক্ষে করার কথা ছিল, সেটা আজ করলেন। ভাড়ার টান থেকে নাকি অন্য কোনো আশঙ্কা থেকে জানি না, কিন্তু করলেন। একেবারে প্রথমে জল আর বিদ্যুৎ। তারপর ঘন্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে। গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে, গভর্নমেন্ট বসে আছে। টাকাটা আসছে কোত্থেকে? এটা জনগণের টাকা, বুঝতে হবে। কলের জল, পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে তো জল পড়েই যাচ্ছে। কিছু লোকের হ্যাবিট আছে, ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয়। তাই যদি হয় তাহলে আমরা মডার্ন সিস্টেমে কেন যাব না? যে যখন আমার বালতি পড়বে বা হাত তুলে আমি জল পাতবো তখন সেটা চালু হবে, তারপরে সেটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। তখন আপনারা প্লাস্টিক টাইপের কিছু যদি লাগাতে পারেন অন্তত আপাতত সেভ হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলা একটি কথা, তা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল, বিরোধীরাও নানা কটাক্ষ করেছে। শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ উদ্ধৃত করতে গিয়ে, এই কথাটি উদ্ধৃত করতে গিয়ে বলে ফেলেছিলেন যত মাটি তত টাকা। অনেকে বলেছিলেন যে অবচেতনে জানেন আসলে রাজ্যে কি হচ্ছে। বোধহয় ঠিক বলেছিলেন, সম্ভবত ঠিকই বলেছিলেন বিরোধীরা। তার কারণ আজ পুরো বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার দুর্নীতিগুলো নিয়ে কথা বলতে গিয়ে একেবারে প্রথমে যে প্রসঙ্গটির কথা বললেন তার নির্যাস তো তাই হয়, যত মাটি মানে সরকারি মাটি তত টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময় বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে সরকারি জমি দখল করে। সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না।
শুধু জমি চলে যাচ্ছে এমনটা নয়, শুধু জমি বেদখল হয়ে যাচ্ছে এমনটা নয়, শুধু বাইরের লোক এসে টাকার বিনিময়ে সে জমি কিনে নিচ্ছে এমনটা নয়, সে জমিতে বহুতল মানে পুরসভার জমি, সরকারি জমি বেদখল হচ্ছে, এটুকু বলে কম বলা হয়। বেদখল হওয়া জমিটা কার্যত বিক্রি হয়ে যাচ্ছে, যদিও টাকাটা সরকারি কোষাগারে ঢোকে না, আর সে জমিতে বহুতলও তৈরি হয়ে যাচ্ছে। আমরা বলছি না, কোনো প্রমাণ টমান দেওয়ার প্রশ্ন নেই, তার কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করব? যেই হোক, কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। সরকারি কাজ বললে আপনার মনে প্রথম যে কথাটা আসে ঠিকাদারদের, কন্ট্রাক্টরদের রমরমা নিয়ে, সে রমরমা যে সূত্রে টেন্ডার দুর্নীতি, বরাত পাওয়ার জন্য দুর্নীতি, সোজা কথায়। এ বামফ্রন্ট আমলের পুরনো রোগ। সরকারটা বাই দ্য কন্ট্রাক্টর, অফ দ্য কন্ট্রাক্টর, ফর দ্য কন্ট্রাক্টর হয়ে গিয়েছে বলেছিলেন বিনয় চৌধুরী, আর উত্তর এসেছিল মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছ থেকে, সে সরকার উনি আছেন কেন? যাই হোক, সেসব তো অনেক পুরনো কথা, কিন্তু সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যারা পরিবর্তন আশা করেছিলেন এহানোর ঠিকাদার রাজের, তারা আজকে মুখ্যমন্ত্রীর কথা শুনলেই বুঝতে পারবেন যে আদৌ কতটা পরিবর্তন হয়েছে। টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে। আমি সরি, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, আমি এর জন্য মোটেই খুশি নই, আমি দুঃখিত। টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে। কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশন থাকবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি। আর কি কিছু বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়? বলেছেন আরও অন্তত গোটা 3-4 এমন কথা বলেছেন যেটা শুনলে পরে হঠাৎ করে দেখে আপনার মনে হতে পারে যে, মানে আপনাকে যদি বলে না দেওয়া হয়, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর না শোনেন, আপনি যদি ছবিটা না দেখেন, যদি শুধুই শব্দ আপনার কানে আসে, আপনি প্রথম কথাটা শোনেন, তাহলে ভাববেন যে রাজ্যের কোনো বিরোধী রাজনৈতিক দলে কোনো নেতা বা নেত্রী বোধহয় কথাগুলো বলছেন। এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য হতে পারে না। কিন্তু যা শোনালাম, এই 4টের পরে আরও 3-4টে এক্ষুনি শোনালে ওই আপনাদের হজম ক্ষমতাকে আমি একটুও অশ্রদ্ধা করছি না, কিন্তু আমরা সবাই মানুষ, তো হয়তো হজম হবে না। তাই রইয়ে সইয়ে হজম করানোর জন্য আমার সাংবাদিক হিসেবে যা কর্তব্য, আমি একটু রইয়ে সইয়ে আপনাদের হজম করাই। শুনতে থাকুন, এখনও অনেকটা সময় আছে, প্রায় ঘন্টা খানেক সময় আছে আমাদের হাতে। এই বিতর্কটা করতে করতে আমরা রইয়ে সইয়ে বাকি বক্তব্যগুলো আপনাদের দিয়ে দেবো, যদিও তাতেও হজম হবে কিনা সে গ্যারেন্টি আমি দিতে পারি না, কিন্তু অ্যাটলিস্ট এই মুহূর্তে দিলে যে আশঙ্কাটা থেকে যায় সেটা অন্তত কিছুটা সরালাম। শুরু করে এই 4টে যা বক্তব্য শুনিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যালোচনা বৈঠকে, তার ভিত্তিতে তৈরি করা আমার আজকে প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ। চোখে লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন দুর্নীতি, চোখে লাগছে, নিজেই বলছেন এই বৈঠক থেকে, চোখে লাগছে এত টাকা খাওয়া। প্রশ্ন একটাই, জেলে যাচ্ছে না? মুখ্যমন্ত্রীর যখন চোখে লাগে এমন দুর্নীতি ঘটে, তারপর তো জেলে যাওয়ার কথা। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন অন্তত 2-1টাকে অ্যারেস্ট করুন, 100 টাকাই বা নয় কেন?